আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, এমএম স্টাডি জোনের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমি আমার পূর্ববর্তী লেকচারে আমি কেমিস্ট্রি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আলোচনা করেছিলাম। এখন আমি তোমাদেরকে বেসিক ক্যালকুলাস সম্পর্কে কিছু আলোচনা করব। সো বেসিক ক্যালকুলাস জানার জন্য, বেসিক ক্যালকুলাস মূলত ম্যাথমেটিক্সের একটা অধ্যায়, অর্থাৎ ম্যাথমেটিক্সের নবম অধ্যায়। কিন্তু বেসিক ক্যালকুলাস তোমাদের এই জন্য জানতে হবে ফিজিক্সের বিভিন্ন সমাধান করার জন্য, যেমন ভেক্টর ক্যালকুলাস থেকে শুরু করে গতিবিদ্যা, তার পরবর্তীতে নিউটনীয় বলবিদ্যা, তারপরে অন্যান্য চ্যাপ্টারগুলো সলভ করার জন্য, এবং ফিজিক্সের প্রত্যেকটা পয়েন্টে ক্যালকুলাসের প্রয়োগ অনেক বেশি। সো এই ক্যালকুলাসের প্রয়োগ অনেক বেশি থাকার কারণে যারা প্রথম বর্ষের স্টুডেন্ট তোমরা আছো, তাদের জন্য এই লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ হবে। এছাড়াও যারা দ্বিতীয় বর্ষ এবং এবছরের যারা পরীক্ষার্থী আছো, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। তোমাদের অ্যাডমিশন টেস্টে তোমাদের অনেক সুফল দিবে। তো আমি এখন তোমাদেরকে বেসিক ক্যালকুলাসের কিছু অংশ, আর প্রথমে জানতে হবে বেসিক মানে ক্যালকুলাস কি, ক্যালকুলাস কোথা থেকে আসছে এবং কেন। ক্যালকুলাসের আবিষ্কর্তা প্রধানত দুইজন, নিউটন অ্যান্ড লিবনিজ। মূল আবিষ্কর্তা লিবনিজ, এবং স্যার আইজ্যাক নিউটনও ক্যালকুলাসে অবদান রেখেছেন। কারণ ফিজিক্সের বিভিন্ন সমাধান করার জন্য ক্যালকুলাসের প্রয়োজন হয় বিধায় তারও অবদান অনেক বেশি। তো যাই হোক, আমরা কার অবদান কত আমরা সে বিষয়ে এখানে আলোচনা করব না। আমরা এখন আলোচনা করব ক্যালকুলাসের একদম বেসিক অংশটুকু, যে যতটুকু অংশ তোমাদের ফিজিক্স পড়ার জন্য এবং ক্যালকুলাসের নবম অধ্যায় এবং দশম অধ্যায় করার জন্য তোমাদেরকে হেল্প করবে। পরবর্তীতে আমরা যখন ধাপে ধাপে লেকচার হবে, তখন আমাদের নবম অধ্যায়ের বিভিন্ন অঙ্ক সম্পর্কে আলোচনা করা হবে। তো এখন ক্যালকুলাস জানার জন্য আমরা প্রথমেই জানবো যে আমরা যেমন এক্স অ্যান্ড এদিকে ওয়াই অক্ষ যদি হয়, আমরা সরাসরি যদি মূলবিন্দুগামী সরলরেখা হয়, তাহলে আমরা এখানে এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে থিটা বলা হয়। এবং এখান থেকে যদি আমরা লম্ব টানি, তাহলে আমরা কি পাই, ওয়াই এটা এক্স, অর্থাৎ এখানে আমরা বলতে পারি ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স। এটা বৃহৎ ক্ষেত্রে আমরা বলতে পারি, কারণ এখানে প্রত্যেকটা বিন্দুর জন্য, যেহেতু মূলবিন্দুগামী ওপি সরলরেখাটি মূলবিন্দুগামী, এবং ওপি সরলরেখার জন্য প্রত্যেকটা বিন্দুর জন্য আমাদের যদি আমরা ডিভাইড করি, কয়েকটা সমান বিন্দু ডিভাইড করার পরে যদি আমরা ডেল এক্স পরিমাণ নেই, প্রত্যেকটা অংশের জন্য আমরা যদি এক একটা ভাগকে যদি আমরা ডেল এক্স বলি, প্রত্যেকটা ভাগ যদি আমরা ডেল এক্স বলি, তাহলে প্রত্যেকটা ভাগের জন্য আমরা ট্যান থিটা ইকুয়াল টু, অর্থাৎ ডেল এক্স এর জন্য, প্রত্যেকটা ডেল এক্স এর জন্য আমাদের প্রত্যেকটা ডেল ওয়াই এখানে সমান হয়। প্রত্যেকটা ডেল এক্স এর জন্য প্রত্যেকটা ডেল ওয়াই সমান হয়। যদিও হাতে আঁকার জন্য একটু কম বেশি মনে হচ্ছে, কিন্তু এক্সাক্ট ভাবে যদি স্কেলিং করে তোমরা আঁকো, তাহলে দেখবা যে প্রত্যেকটা ডেল এক্স এর জন্য প্রত্যেকটা ডেল ওয়াই সমান হবে। আর এই প্রত্যেকটা ডেল এক্স এর জন্য ডেল ওয়াই সমান হলে আমরা ট্যান থিটা ইকুয়াল টু লিখতে পারবো আমরা ডেল ওয়াই ডেল এক্স। অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের এই সরলরেখা, ওপি সরলরেখার ঢাল। কিন্তু যদি এখানে বক্ররেখা আমরা নিয়ে আসি, বক্ররেখা নিয়ে আসলে তখন আমরা কখনো এভাবে ট্যান থিটাকে সরাসরি প্রকাশ করতে পারি না। কারণ বক্ররেখার এভাবে যদি একটা বক্ররেখা থাকে, আর এই বক্ররেখার প্রত্যেকটা বিন্দুর জন্য যদি আমরা ডেল এক্স হিসাব করি, প্রত্যেকটা ডেল এক্স সমান, প্রতি ডেল এক্স সমান হওয়া সত্ত্বেও ডেল ওয়াই সমান হয় না। যেমন এখানে ডেল এক্স প্রত্যেকটা সমান, এই প্রত্যেকটা ডেল এক্স সমান, কিন্তু এখানে প্রত্যেকটা ডেল এক্স এর জন্য প্রত্যেকটা ডেল ওয়াই, এখানে যেমন ডেল ওয়াই ঠিক এতটুকু, অর্থাৎ এই অংশটুকু প্রকাশ করে। কিন্তু এখান থেকে যদি আমরা আবার ডেল ওয়াই নিয়ে আসি, এখানে ডেল ওয়াই আবার এইটা এবং এইটার মধ্যবর্তী ডেল ওয়াইটা বেড়ে যায়, এবং অর্থাৎ এটা নেগেটিভ দিকে চলে যায়, আবার এইটার দিকে আরো বেড়ে যায়, এইটার দিকে আবার কমে যায়, ডেল ওয়াই এর মান কমে যায়। অর্থাৎ প্রত্যেকটা অংশের জন্য ডেল ওয়াই এর মান কম বেশি এটা বক্ররেখার জন্য হয়। আর এই বক্ররেখার জন্য প্রত্যেকটা অংশের ডেল ওয়াই কম বেশি হওয়ার কারণে এখানে কোনো স্পেসিফিক আমরা থিটা নির্দেশ করতে পারি না। এই জন্য প্রত্যেকটা বিন্দুর জন্য এখানে আমরা থিটা নির্দেশ করার জন্য প্রত্যেকটা বিন্দুতে
স্পর্শক এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা আমরা ঢাল নির্ণয় করতে হয়। অর্থাৎ সেটা ঢাল নির্ণয় করতে হলে আমরা তখন কি করি, তখন প্রত্যেকটা ঢাল নির্ণয় করতে হলে অর্থাৎ tan থিটা ইকুয়াল টু আমরা যদি এখানে ডেল ওয়াই ডেল এক্স দেই তাহলে তা ঠিক হবে না, কারণ এটা ঠিক হবে না। এটা ঠিক হবে না এই কারণে, কারণ এখানে ডেল ওয়াই প্রত্যেকটার জন্য সমান নয়। তাহলে আমরা এখানে এই অংশটাকে সমাধান করার জন্য আমাদের উপায় হচ্ছে এখানে ডেল ওয়াইটাকে যদি ডেল এক্সটাকে যদি খুবই ক্ষুদ্র ধরা হয়, ডেল এক্স অর্থাৎ খুবই ক্ষুদ্র, এতই ক্ষুদ্র যে জিরোর কাছাকাছি, যদি জিরোর কাছাকাছি ধরা হয় তখন আমরা অর্থাৎ এখানে বলা হয় যে ডেল এক্স টেন্ডস টু, এই অ্যারো সাইন দ্বারা প্রকাশ করা হয় টেন্ডস টু জিরো, অর্থাৎ এই অ্যারো সাইনটাকে বলা হয়, অ্যারো সাইনটাকে টেন্ডস টু, যেমন গ্রেটার দ্যান, লেস দ্যান এরকমের সাইন ম্যাথমেটিক্যাল অপারেটর ঠিক একইভাবে ম্যাথমেটিক্যাল সাইন ঠিক একইভাবে টেন্ডস টু একটা ম্যাথমেটিক্যাল সাইন, আর সেই ম্যাথমেটিক্যাল সাইনকে আমরা টেন্ডস টু প্রকাশ অর্থাৎ ডেল এক্স টেন্ডস টু জিরো, অর্থাৎ ডেল এক্স এর মান এতই ক্ষুদ্র যে এতই ক্ষুদ্র, যদি আমরা এরকমের আমরা ডিভাইড করি এরকমের, এখানে ডেল এক্স যদি এটাকে আরো ক্ষুদ্র করি ডেল এক্স আরো কমতে থাকে, কমতে দুইটার ভিতরে পার্থক্য এতই কম যে জিরোর কাছাকাছি। ওই জিরোর কাছাকাছি ডেল এক্স এর সময় ডেল ওয়াইও জিরোর কাছাকাছি হয়, আর জিরোর কাছাকাছি হয় তখন প্রায় সমান ধরা হয়, আর তখন প্রায় সমান ধরা হয় বিদায় তখন আমরা এই tan থিটা ইকুয়াল টু ডেল ওয়াই ডেল এক্স আমরা বলতে পারি। সেই অবস্থায় আমরা কি বলবো যে tan থিটা ইকুয়াল টু প্রত্যেকটা অংশের জন্য tan থিটা ইকুয়াল টু আমরা তাহলে লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো ডেল ওয়াই ডেল এক্স, তাহলে লিমিট ডেল ওয়াই লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো ডেল ওয়াই ডেল এক্স, এইটাকে আমরা কি বলবো, এইটা হচ্ছে এইটাকে এই অংশটা খুবই ক্ষুদ্র অংশের জন্য প্রকাশ করার জন্য এই অংশটাকে আমরা বলতে পারি ডি ওয়াই ডি এক্স, অর্থাৎ যখন ডেল এক্স শূন্যের কাছাকাছি হয় ওই মুহূর্তে আমরা ডি ওয়াই ডি এক্স বলতে পারি, অর্থাৎ ডি ওয়াই বাই ডি এক্স। আমরা যেখানে বলেছিলাম ডেল ওয়াই, যেমন জেনারেল সরলরৈখিক ক্ষেত্রে আমরা যখন বলেছিলাম যে tan থিটা ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল এক্স, ঠিক এখানেও আমরা ডেল ওয়াই ডেল এক্স কিন্তু ডেল এক্স টেন্ডস টু জিরো, অর্থাৎ জিরোর শূন্যের কাছাকাছি ওই অবস্থায় আমরা এটাকে বলতে পারি ডি ওয়াই ডি এক্স। আর এই যে ডি ওয়াই ডি এক্স বলি, এই ডি ওয়াই ডি এক্স ডি এক্স অর্থাৎ ডি এক্স এটাকে বলা হয় ডিফারেনশিয়াল অপারেটর, এটাকে বলা হয় ডিফারেনশিয়াল অপারেটর, অর্থাৎ ম্যাথমেটিক্যাল অপারেটর, যেমন প্লাস একটা ম্যাথমেটিক্যাল অপারেটর, মাইনাস একটা ম্যাথমেটিক্যাল অপারেটর, তারপরে ইনটু একটা ম্যাথমেটিক্যাল অপারেটর, তারপরে ডিভাইড সাইন একটা ম্যাথমেটিক্যাল অপারেটর, ঠিক এই রকমেরই ডি এক্স একটা ম্যাথমেটিক্যাল অপারেটর, এটাকে ক্যালকুলাসের অপারেটর বলা হয়, অর্থাৎ ডিফারেনশিয়াল অপারেটর বলা হয়। সেই ডিফারেনশিয়াল অপারেটরকে অর্থাৎ আমরা এখান থেকে জানলাম যে ক্যালকুলাসের দুইটা পার্ট আমরা জানবো, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন। অর্থাৎ ডিফারেন্সিয়েশনের বাংলা অর্থ ব্যবকলন বা অন্তকলন বা অন্তরীকরণ, ব্যবকলন, অন্তকলন, অন্তরীকরণ, ক্ষুদ্রকরণ, এগুলো সবই ডিফারেন্সিয়েশনের বাংলা। এবং ডিফারেন্সিয়েশনকে আবার ইংলিশে এটাও বলা হয় ডেরিভেটিভ ভ্যালু, অর্থাৎ এবং ক্যালকুলাসের আরো একটা পার্ট আছে যেটাকে বলা হয় ইন্টিগ্রেশন। আর ইন্টিগ্রেশন দেখানোর জন্য আমরা ইন্টিগ্রেশন ঠিক একইভাবে এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বক্ররেখিক ক্ষেত্রে ইন্টিগ্রেশন ঠিক হয়, যেহেতু আমরা বেসিক অংশ আলোচনা করতেছি সো আগে দুইটারই সংজ্ঞা হিসেবে আমরা বলে নিচ্ছি। এই ক্ষুদ্র ডেল এক্স এর জন্য ডেল ওয়াই এর ভিন্ন ভিন্ন পার্থক্য হয় বিদায় এখানে আমরা ওয়াই ওয়ান, যেমন সরলরৈখিক ক্ষেত্রে আমরা প্রত্যেকটা অংশে ডেল ওয়াই সমান থাকে বলে আমরা এখানে সবসময় ওয়াই ডেল ওয়াই ডেল এক্স অর্থাৎ ওয়াই ডেল এক্স আমরা সরাসরি বলতে পারি। কিন্তু এখানে যদি আমরা বলি তাহলে এখানে বলতে হবে আমাদের ওয়াই ওয়ান
del x plus y2 del x plus y3 del x প্লাস আপ টু, কারণ প্রত্যেকটা অংশের জন্য যেমন y1 এখানে আরেকটা ভাগের জন্য যদি আমরা y2 ধরি, আরেকটা ভাগের জন্য আমরা y3 ধরি, তাহলে প্রত্যেকটা অংশের জন্য আমাদের y1 y2 y3 যদি হয় তাহলে আমাদের টোটাল অংশ হবে y1 del x প্লাস y2 del x প্লাস y3 del x প্লাস আপ টু। এভাবে যদি এখানে n সংখ্যক অর্থাৎ এখানে n সংখ্যক বা আমাদের এখানে এমন কি এই লাইনটা যদি অসীম সংখ্যক বিস্তৃত থাকে তাহলে আমরা বলতে পারবো অসীমত্ব পর্যন্ত এটা হবে। তখন আমরা এটাকে সংক্ষেপে কি বলি, সামেশন অফ y del x। এটা সামেশন অফ y del x তখনই সরাসরি বলতে পারবো যখন এই সরাসরি যেটা হবে, অর্থাৎ এখানে সরলরৈখিক ক্ষেত্রে আমরা সরাসরি বলতে পারবো। কিন্তু যদি del x সরাসরি হয় y1 y2 y3 ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা সরাসরি সামেশন অফ y del x বলতে পারি না। এখানে তাহলে উপায় কি, এখানে এটার উপায় হচ্ছে আমরা যখন লিমিট, এটাও হচ্ছে লিমিট del x টেন্ডস টু যখন 0 হবে তখন আমরা আগেই বলেছিলাম, ডিফারেন্সিয়েশন আলোচনা করার সময় বলেছিলাম যে y ও 0 এর কাছে, del y ও 0 এর কাছাকাছি হয়, আর y যদি 0 এর কাছাকাছি হয় তখন ওই মুহূর্তে আমরা লিমিট del x টেন্ডস টু 0 সামেশন অফ y del x ইকুয়াল টু আমরা সরাসরি বলতে পারি ইন্টিগ্রেশন অফ y dx। এই সাইনটাকে অর্থাৎ এস এর মতো করে, বাট এস না, এস এর আমাদের আর একটু ছোট থাকে, বাঁকানো থাকে, কিন্তু এটা সরাসরি এস এর মতো করে যে সাইনটা দেওয়া হয় এইটা, এবং এই মাঝখানে ওয়াইটা কিছু না, এইটা ওয়াই একটা ফাংশন, কিন্তু এখান থেকে এই সাইন প্লাস এই সাইন এবং এই ডিএক্স, এইটাকে আমরা বলবো কি ইন্টিগ্রাল অপারেটর, অর্থাৎ ডিএক্স যে কোনো ফাংশন মাঝখানে থাকতে পারে, এইটাকে বলবো আমরা ইন্টিগ্রাল অপারেটর। যেমন ডিডিএক্স ছিল আমাদের ডিডিএক্স ছিল ডিফারেনশিয়াল অপারেটর, আর এখানে y থাকুক, y ইকুয়াল টু সাধারণত f অফ x হয়, যেমন এখানে ddx অফ y অর্থাৎ y কে ডিফারেনশিয়েট করা হয়, আর এখানে y dx অর্থাৎ y কে ইন্টিগ্রেট করা হয়। সো এই ইন্টিগ্রেশন করার জন্য আমাদের অবশ্যই del x এর মান 0 এর কাছাকাছি হতে হবে। সো 0 এর কাছাকাছি হতে হলে তখন আমরা বলতে পারবো ইন্টিগ্রেশন অফ dx। তাহলে ইন্টিগ্রেশন, বেসিক ইন্টিগ্রেশন এবং বেসিক ডিফারেন্সিয়েশনের মেইন কথা হলো। এখন আমরা কিছু ফর্মুলা দেখব এবং কিছু তার প্রয়োগ দেখব। হ্যাঁ, ইন্টিগ্রেশনের আগে, ফর্মুলা দেখার আগে আমরা ইন্টিগ্রেশনের আরো একটা অংশ দেখব, যেটা যেমন ডিফারেন্সিয়েশনের সর্বনিম্ন সীমা হয় 0, অর্থাৎ 0 কাছাকাছি বিধায় ডিফারেন্সিয়েশনে আমাদের কোনো লিমিট লাগে না, কিন্তু ইন্টিগ্রেশন করার সময় ইন্টিগ্রেশন সাইন, এখানে আমাদের যদি বলি আমরা এরকম একটা কার্ভ লাইনের এখানে একটা নির্দিষ্ট অংশের জন্য এই অংশে ইন্টিগ্রেশন, এই অংশের জন্য আমাদের কি, এই অংশের প্রত্যেকটা del x এর জন্য del y এর পরিমাণ, এবং এই প্রত্যেকটা অংশের জন্য আমরা কমন ভাবে টোটাল ভ্যালু আমরা কিভাবে পেতে পারি। টোটাল ভ্যালু পেতে হলে এটা তো যদি y হয় তাহলে y আমরা dx আমরা আগেই বলেছিলাম, তাহলে এইটাকে যদি এইটা a এবং এইটা b, a থেকে b হয় তাহলে এইটা a এবং এইটা b, অর্থাৎ এটাকে লিমিট বলা হয়। এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট। এটা আমরা অবশ্য আগেও সামেশন থেকে আমরা জানি, আমরা যেমন a থেকে n পর্যন্ত আমরা যেমন দেই, তখন আমরা x i dx del x বা y i del x এরকমের আমরা অনেক কিছু বলে থাকি। সেই নিয়ম অনুসারে এখানেও যেমন লিমিটেড সামেশন, ঠিক এই ইন্টিগ্রেশনটা একটা ব্যবধান, অর্থাৎ 0 এর কাছাকাছি del x এর মান 0 এর কাছাকাছি হওয়ার সাপেক্ষে তখন যখন সামেশন হবে সেটাকে বলা হয় ইন্টিগ্রেশন, আর সেই ইন্টিগ্রেশনের লিমিট a থেকে b লিমিট হয়। আর এখানে যদি আমরা y ইকুয়াল টু f অফ x যে কোনো ফাংশন হয়, সেই ফাংশনকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করার পরে এই y ইকুয়াল টু f অফ x এর ইন্টিগ্রাল রেজাল্ট যদি f প্রাইম x বা অন্য যে কোনো ফাংশন হয়, ইন্টিগ্রাল রেজাল্ট f প্রাইম x হলে তখন আমরা এখানে যেমন এটা f অফ x
bx ছিল, এটার a টু b ছিল, তখন আমরা f অফ f প্রাইম x মানে ফাংশনের ইন্টিগ্রেশন করলেও একটা ফাংশন পাবো, ফাংশনের ডিফারেন্সিয়েশন করলেও একটা ফাংশন পাবো। সো এটাকে যদি ইন্টিগ্রেশন করার পরে একটা ফাংশন পাই আমরা f প্রাইম x, তাহলে আমরা এই লিমিটটাকে প্রথমে a টু b দেই, তারপরে আমরা এটাকে কি করি, এটাকে আমরা করতে হবে আমাদের ইকুয়াল টু, তাহলে আমাদের আপার লিমিট প্রথমে বসাতে হবে, তারপরে লোয়ার লিমিট বসাতে হবে। সো আমরা এখানে কি করব, f অফ b মাইনাস f প্রাইম অফ a, অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাই, আমরা এখান থেকে কি দেখতে পাই যে f প্রাইম fx এর ইন্টিগ্রাল রেজাল্ট যদি f প্রাইম x হয় এবং a টু b লিমিট হয়, যদি a টু b লিমিট না থাকে সরাসরি f প্রাইম x লিখে আমরা শেষ করব, এবং সাথে c আছে যেটা ম্যাথ প্রথম পত্রে দশম অধ্যায়ে তোমরা বিস্তারিত পাবে। তো এখন আমরা এখান থেকে আমরা কি বলতে পারি যে a টু b লিমিটের জন্য f প্রাইম b মাইনাস f প্রাইম a, সো অর্থাৎ আপার লিমিট প্রথমে ওই x এর পরিবর্তে আপার লিমিট বসাতে হবে, তারপরে মাইনাস লোয়ার লিমিট বসাতে হবে। তো এবার আমরা কতিপয় ইন্টিগ্রাল ফর্মুলা আমরা এবং ডিফারেন্সিয়াল ফর্মুলা আমরা শিখব, কারণ এই ইন্টিগ্রেশনের ফর্মুলা এবং ডিফারেন্সিয়েশনের ফর্মুলা একদম বেসিক ফর্মুলাগুলো যেগুলো ফিজিক্সের বিভিন্ন প্রয়োগে থাকে আমরা সেগুলো এখন বলবো, এবং পরবর্তী লেকচারগুলোতে আমাদের ধাপে ধাপে বিভিন্ন ফর্মুলা বলা হবে এবং সেখানে অঙ্ক করা হবে। তো আমরা এখানে প্রথমে ddx অফ x টু দি পাওয়ার n, অর্থাৎ x এর পাওয়ার যদি, অর্থাৎ এখানে ওই যেটা আমরা বলেছিলাম y, অর্থাৎ y ইকুয়াল টু x টু দি পাওয়ার n, এইটাই y ইকুয়াল টু f অফ x, অর্থাৎ x টু দি পাওয়ার n হয়, তখন কি হবে, তখন n x টু দি পাওয়ার n মাইনাস 1। এখন ফিজিক্সের অঙ্ক করার জন্য এই ফর্মুলাটা মনে রাখতে হবে, এবং পরবর্তীতে যখন নবম অধ্যায় বিস্তারিত করানো হবে তখন মূল নিয়মে প্রমাণ অর্থাৎ মূল নিয়মে অন্তরীকরণের প্রমাণ করা হয়, এবং মূল নিয়মে অন্তরীকরণের প্রমাণ করার সময় এখানে বিস্তারিত কিভাবে আমাদের বিশেষ করে দ্বিপদী বিস্তারের মাধ্যমে এটাকে সলভ করে এটা পাওয়া যায় সেটা, এবং এটা সলভ করার জন্য নবম অধ্যায় 9.1 লিমিট অধ্যায় অবশ্যই জানতে হবে। সো আমরা এখন ওদিকে যাচ্ছি না, যেহেতু আমরা এখানে ফিজিক্সের বিভিন্ন প্রয়োগ সম্পর্কে আলোচনা করা, ফিজিক্সের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রয়োগ হবে, এই কারণে এগুলো আমরা এখন আলোচনা করতেছি। তো এরপরে এখানে এগুলো আলোচনা করার জন্য ফিজিক্সের জন্য আরো কিছু লাগবে, ddx অফ u, যদি u and v যদি দুইটা ফাংশন হয়, f u এবং u, অর্থাৎ এখানে u and v, u ইকুয়াল টু f অফ x and v equal to g of x, তাহলে এইরকম, অর্থাৎ x এর দুইটা ফাংশন হয়, যেহেতু আমরা x এর সাপেক্ষে বলতেছি x এর দুইটা ফাংশন হয়, তখন আমরা এটা হবে সরাসরি, অর্থাৎ বন্টন সূত্রের মতো আমরা ddx of u plus ddx of v, ddx of v হবে, ঠিক একেবারে মাইনাসের সময় আমরা মাইনাস দেব। এখন আমরা দুইটা যদি গুণাকারী, ঠিক u b f of x এবং u এবং v যদি x এর ফাংশন হয়, ওই অবস্থায় আমরা ddx of u v ইকুয়াল টু, একটাকে আমরা স্থির রাখবো আর একটাকে ডিফারেন্সিয়েশন করব, ঠিক একইভাবে আবার u কে স্থির রেখে v কে ডিফারেন্সিয়েশন করলাম, একইভাবে v কে স্থির রেখে u কে ডিফারেন্সিয়েশন করব, দুইটার যোগফল হবে u v এর, এবং এগুলোর বিস্তারিত চ্যাপ্টার 9 এ এগুলো বিস্তারিত আছে। তো এখানে u ddx of v plus v ddx of u, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে u এবং v গুণাকারে থাকলে একটাকে স্থির রেখে আর একটাকে ডিফারেন্সিয়েশন, এবং যেটা স্থির ছিল সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এবং যেটা ডিফারেন্সিয়েশন করা হয়েছিল সেটাকে স্থির রাখতে হবে, অর্থাৎ u v এর আমরা u এবং v গুণাকারে থাকলে এই গুণাকারের ফর্মুলা এগুলো আমাদের জানতে হবে। এবং
আর একটা ফর্মুলা এখানে ঠিক ইউ বাই ভি ফর্মুলা যদি হয়, ডি ডি এক্স অফ ইউ বাই ভি যদি হয়, তো ইউ বাই ভি হলে আমরা এখানে ডিডিএক্স অফ ইউ বাই ভি হলে এখানে করার জন্য প্রথমে ভি কে আমরা স্থির রাখবো, স্থির রাখার পরে ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ কে আমরা স্থির রাখবো ডিডিএক্স অফ ভি ডিভাইড ভি স্কয়ার। এইটাও আমরা যেহেতু সরাসরি ভাগাকারে সরাসরি ফর্মুলা আসে না, এই ভাগাকার ফর্মুলা এই গুণাকার ফর্মুলাকে মডারেট করা হয়েছে, অর্থাৎ গুণাকার ফর্মুলা যদি আমরা এইটাকে সরাসরি এইভাবে হয়, ডিডিএক্স অফ ইউ বাই ভি ছিল, সেটাকে আমরা লিখতে পারি ডিডিএক্স অফ ইউ ভি টু দি পাওয়ার মাইনাস 1। হ্যাঁ, একটা কথা, এখানে ভি টু দি পাওয়ার মাইনাস 1, নট ভি ইনভার্স। তোমাদের অনেক সময় তোমরা অনেক টিচার থেকে শুরু করে তোমরা অনেকেই বলো, কিন্তু ভাইবা বোর্ডে যখন যাবে তখন তোমরা অনেক বিপদে পড়তে হবে। পরীক্ষার খাতায় কিভাবে লিখছো তোমাদেরকে সেটা সমস্যা হবে না, কিন্তু ভাইবা বোর্ডে তোমাদের ইন্টারমিডিয়েটের যে প্র্যাকটিক্যাল ভাইবা, তাছাড়া উপরের লেভেলের যে ভাইবাগুলোতে হবে, ভাইবাগুলোতে যদি তোমরা এটাকে ইনভার্স বলো তাহলে সম্পূর্ণরূপে ভুল হবে, তখন তোমার মার্ক কাটা যাবে। এটা ইনভার্স নয়, এটা টু দি পাওয়ার মাইনাস 1। হ্যাঁ, তোমাদের এখন কোশ্চেন থাকতে পারে যে ইনভার্স কি। আমাদের ফাংশনের ক্ষেত্রে ইনভার্স হয়, ইনভার্স আর টু দি পাওয়ার মাইনাস 1 এক জিনিস নয়। অর্থাৎ fx যদি y হয় তাহলে আমরা x ইকুয়াল টু f ইনভার্স y বলি। এইটা কারণ এটার ফাংশনকে আমরা ইনভার্স করতে পারি। যেমন সাইন থিটা ইকুয়াল টু x হলে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স x, থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স x। এখন এই সাইন ইনভার্স x ইকুয়াল টু 1 বাই সাইন x কখনো হবে না, কারণ তুমি যদি x এর ভ্যালু এখানে 30 ডিগ্রি বসাও তাহলে এখানে এই 1 বাই সাইন x এর ভ্যালু হয় 2, অর্থাৎ সাইন x এর ভ্যালু হাফ উল্টে দিলে 2 হয়। আর সাইন ইনভার্স x এখানে 30 ডিগ্রি বসাইলে কোনো ম্যাথ এরর আনবে, কারণ সাইনের সর্বোচ্চ মান 1 পাওয়া সম্ভব। সো 1 পাওয়া সম্ভব বিধায় তাহলে সাইন থিটার যদি সর্বোচ্চ মান 1 পাই, তাহলে এখানে আমরা x এর মান যদি 30 ডিগ্রি বসাই তাহলে সেটা কখনো সম্ভব নয়। সো তাহলে তোমাদের জানতে হবে ইনভার্স এবং টু দি পাওয়ার মাইনাস 1 কখনো এক জিনিস নয়, এক কথা নয়। তো ঠিক একইভাবে তোমরা এই ভুলও করে থাকো। যেমন এখানে যদি বলা হয় যেমন 10 টু দি পাওয়ার মাইনাস 3, তোমরা বলো 10 ইনভার্স মাইনাস 3 অথবা 10 ইনভার্স 3, এই কথা বলো। কমপ্লিটলি ভুল একটা কথা, এ কথা কখনো তোমরা বলবে না। তো যাই হোক, এটা 10 টু দি পাওয়ার মাইনাস 3। আবার যেমন তোমরা যারা এসএসসি লেভেলেও পড়েছো যে বেগের একক মিটার পার সেকেন্ড, তোমরা বলো এমএস ইনভার্স 1। নো, এটা এমএস ইনভার্স 1 নয়, এটা মিটার পার সেকেন্ড। সো আমরা যাই হোক, এটা আমাদের ধাপে ধাপে লেকচারে আসবে, এটা আমরা এখন আলোচনা করতে চাচ্ছি না। তো আমরা এখানে যেটা বললাম ইউ ভি টু দি পাওয়ার মাইনাস 1। সো ইউ ভি টু দি পাওয়ার মাইনাস 1 কে যদি আমরা ইউ ভি এর ফর্মুলায় যাই, তখন এইটাকে টোটাল করার পরে এই ফর্মুলাটা পাওয়া যায়। সো আমরা ভাগাকারে সরাসরি বলি যে ভাগাকারে, আসলে ভাগাকারে কোনো ফর্মুলা নেই। ম্যাথমেটিক্সের প্রধান অপারেটর হচ্ছে যোগ, গুণ বলো, বিয়োগ বলো, ভাগ বলো, সবগুলোই আসবে কিন্তু যোগ থেকে। এবং কারণ কি, যোগ থেকে আসে, যোগ প্রধান অপারেটর, এবং কয়েকটা রাশি সমান রাশির যোগ করলে সেটা একই জাতীয় রাশি বিধায় সেটাকে আমরা গুণাকারে লিখতে পারি। ঠিক একইভাবে যদি বিপরীত রাশি আমরা যোগ করি সেটা হচ্ছে বিয়োগ। সো ম্যাথমেটিক্সের প্রধান রাশি হচ্ছে, প্রধান অপারেটর হচ্ছে যোগ। সো সেই যোগের আকারে আমরা যদি এটা বলি, সেই অনুসারে এটা ইউ বাই ভি কে আমরা এই ফর্মুলা আনতে পারি। হ্যাঁ, এখন ফিজিক্সের সলভ করার জন্য তারপরে ত্রিকোণমিতিক ফাংশনেরও দুই একটা লাগে, কিন্তু শেষের দিকে, যেটা তোমরা এর আগেই তোমরা ওইটা সলভ করার আগে তোমরা ম্যাথমেটিক্সের নবম অধ্যায় তোমরা শেষ করতে পারবা। আর যখন শেষ করতে পারবা তখন ওই ফর্মুলাগুলো তোমাদের কাজে দিবে। ঠিক এখন আমরা ইন্টিগ্রেশনের কয়েকটা বেসিক ফর্মুলা বলবো। ইন্টিগ্রেশনের বেসিক ফর্মুলা যেমন ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু
x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। এখন তোমাদের আগেও বলেছি যে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন পরস্পরের বিপরীত, অর্থাৎ যেটাকে বাংলায় তোমরা সমাকলন, ইন্টিগ্রেশন মানে সমাকলন এবং ডিফারেন্সিয়েশন মানে অন্তকলন বা অন্তরীকরণ, পরস্পরের বিপরীত। অর্থাৎ ডিফারেন্সিয়েশন করার পরে যে রেজাল্ট পাবে, ডিফারেন্সিয়েশন করার পরে d dx অফ x টু দি পাওয়ার n, এইটাকে আমরা আগেই বলেছিলাম x টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক এই রেজাল্টটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে আবার x টু দি পাওয়ার n পাবা। এই ফর্মুলা অ্যাপ্লাই করে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে আবার তুমি x টু দি পাওয়ার n পাবা। এবং ইন্টিগ্রেশনের সময় এখানে আরো একটা কথা থাকে প্লাস c, যে কোনো কনস্ট্যান্ট যোগ হয়, এর বিস্তারিত ব্যাখ্যা তুমি ম্যাথমেটিক্স দশম অধ্যায় তুমি এর বিস্তারিত ব্যাখ্যা পাবে। ফিজিক্সের জন্য আমাদের এই ব্যাখ্যা আমরা এখন দিচ্ছি না। তো এখানে লিমিটেড ইন্টিগ্রেশন যদি থাকতো, যদি এই ইন্টিগ্রেশনটা লিমিটেড হতো, যদি এই ইন্টিগ্রেশন লিমিটেড হতো a টু b, তাহলে আমরা অবশ্যই এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে a টু b, হ্যাঁ থার্ড ব্র্যাকেট না দিয়ে দেখা গেছে যে উপরের লেভেলগুলোতে যেমন x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 ছিল, এটাকে অনলি একটা টার্ম দিয়ে তারপরে আমরা a টু b ও দিতে পারি, কিন্তু তোমাদের লেভেলে এগুলো দেওয়া হয় না। তো যাই হোক, এখানে তাহলে a টু b যদি হয়, আমরা বলেছিলাম যে a প্রাইম x যখন হবে তখন মানে অর্থাৎ এই x টু দি পাওয়ার n ফাংশনকে ইন্টিগ্রেশন করার পরে x টু দি পাওয়ার n প্লাস 1 একটা ফাংশন পাইলাম। আর এখানে তাহলে আমরা কি বলবো, এই আপার লিমিট আগে বসাইতে হবে, x এর পরিবর্তে আপার লিমিট, অর্থাৎ n প্লাস 1 বাই n প্লাস 1 মাইনাস a টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। এটা তোমাদের মানে দেখা গেছে যে আপার লিমিট আগে বসবে, তারপরে লোয়ার লিমিট, এবং দুইটার ভিতরে ডিফারেন্স। সো ফিজিক্সের গতিবিদ্যার চ্যাপ্টারে যেমন বিভিন্ন ধরনের সমাধান করার জন্য, যেমন v ইকুয়াল টু ইউ প্লাস এটি, যদিও তোমাদের এই ইন্টারমিডিয়েট লেভেলে ইউ বলা হয় না, এটাকে বলা হয় ভি নট, অর্থাৎ v0। এইটা প্রমাণ করার জন্য বা ওই যে গতির যে কয়েকটা সমীকরণ আছে, s ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার, অথবা ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2as, এগুলো প্রমাণ করার জন্য তোমার এই ডিফারেন্সিয়েশন খুবই গুরুত্বপূর্ণ। এবার ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন দুইটাই খুবই গুরুত্বপূর্ণ। তো এবং ত্বরণের সংজ্ঞা, বেগের সংজ্ঞা, এগুলো জানার জন্য ডিফারেন্সিয়েশন খুবই গুরুত্বপূর্ণ। তো এবার তাছাড়াও ভেক্টর ক্যালকুলাস, যেমন ভেক্টর চ্যাপ্টারে তোমরা ভেক্টর ক্যালকুলাস সমাধান করার জন্য তোমাদেরকে অবশ্যই জানতে হবে আংশিক অন্তরীকরণ সম্পর্কে, তোমাদেরকে জানতে হবে আংশিক অন্তরীকরণ সম্পর্কে। যেমন আমরা y ইকুয়াল টু f অফ x যখন বলি, তখন অর্থাৎ y হচ্ছে x এর উপর নির্ভরশীল, তখন আমরা অনলি d dx অফ y বলি। কিন্তু এটা যদি কোনো একটা ফাংশন, যদি কোনো একটা ফাংশন ক্ষেত্র যদি 3 অক্ষ বরাবর হয়, x y and z অক্ষ বরাবর, যেটা এই x y z অক্ষ বরাবর যেটা আগে আলোচনা করা হয়েছে যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এখানে যদি বলা হয় তখন আমরা এটাকে বলতে পারি এটা, অর্থাৎ এখানে 3x স্কয়ার y z প্লাস 2xz কিউব y স্কয়ার বা আরো যোগ হতে পারে, এরকমের যদি কোনো ক্ষেত্র থাকে, তখন আমাদের কি করতে হবে, প্রত্যেকটাকে ভিন্ন ভিন্ন, অর্থাৎ x এর সাপেক্ষে, y এর সাপেক্ষে এবং z এর সাপেক্ষে ভিন্ন ভিন্ন ভাবে অন্তরীকরণ করতে হবে। সো যখন আমরা এটা ভিন্ন ভিন্ন ভাবে অন্তরীকরণ করব, তখন আমাদের সেটাকে আর d dx অফ y এটা লেখা যায় না। তাহলে এটাকে লিখতে হলে কি লিখতে হয়, আংশিক অন্তরীকরণ লেখার জন্য এখানে ডেল এক্স অফ, ধরো যে ক্ষেত্রটা ছিল, যে কোনো একটা ক্ষেত্র, ধরো ফাই একটা ক্ষেত্র, ফাই, অর্থাৎ এখানে ফাই ইকুয়াল টু 3x স্কয়ার y z কিউব প্লাস 2x কিউব z y স্কয়ার, বা আরো অন্যান্য ফাংশন থাকতে পারে, আর দুইটা তিনটা চারটা
ফাংশন থাকতে পারে, যে কোনো ক্ষেত্র থাকলে তখন আমরা ডেল ডেল এক্স অফ, অর্থাৎ এখানে ডেল ডেল এক্স অফ 5, অর্থাৎ এটাকে অনলি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। আর অনলি এক্স এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করব তখন ওয়াই এন্ড জেড ধ্রুবক, 3 তো কমন ধ্রুবক থাকবে, ওয়াই এন্ড জেড ধ্রুবক। এবং তাহলে সেই অনুসারে আমরা কি বলতে পারবো, ডেল ডেল এক্স অফ 3x স্কয়ার ওয়াই জেড কিউব প্লাস 2x কিউব জেড ওয়াই স্কয়ার। তো এইটাকে যদি আমরা করি তখন কি হবে, তখন এই 3 কে আমরা প্রথমে এটাকে ডেল ডেল এক্স অফ ডেল ডেল এক্স অফ 3x স্কয়ার ওয়াই জেড কিউব, এইটা একটা পার্ট, এবং ডেল ডেল এক্স অফ 2x কিউব জেড ওয়াই স্কয়ার, এইটা একটা পার্টে আগে বিভক্ত করব। তারপরে হ্যাঁ একটা ddx অফ যেমন 5x স্কয়ার যদি হয়, এটাকে ধ্রুবকের ডিফারেন্সিয়েশন সরাসরি যদি ddx অফ অনলি 5 থাকে তাহলে অনলি 5 থাকলে এটাকে আমরা 0 বলতে পারি। তাহলে ধ্রুবকের ডিফারেন্সিয়েশন যেহেতু 0, সুতরাং আমরা এটাকে সরাসরি বলতে পারবো যে 5x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 5, সরাসরি আমরা মনে রাখার জন্য বলি যে 5 আমাদের মানে ডিফারেন্সিয়েশনের বাইরে চলে যাবে। তার 5 ডিফারেন্সিয়েশন বাইরে চলে গেলে ddx অফ আমরা x স্কয়ার, তাহলে এইটা ওই যে x টু দি পাওয়ার n এর ফর্মুলা অনুসারে আমরা তাহলে বলতে পারবো যে 5 ইনটু 2x, অর্থাৎ 2x মানে কত, 2 মাইনাস 1, অর্থাৎ এখানে আমরা 2x লিখতে পারি। সেই রকমের ঠিক এই ফর্মুলার আকারে আমরা এখানে আমরা লিখব 3y and z, x এর সাপেক্ষে যেহেতু আমরা করতেছি y and z ধ্রুবক, সো আমরা z কিউব 3y z কিউব এটা ধ্রুবক, ডেল ডেল x অফ x স্কয়ার প্লাস 2y z স্কয়ার, 2z y স্কয়ার ডেল ডেল x অফ x কিউব, আমরা এটা বলতে পারি। পরে আমরা ওই যে x টু দি পাওয়ার n এর ফর্মুলা ইউজ করে আমরা এটাকে সলভ করতে পারবো, যেটা ভেক্টর ক্যালকুলাসের ভিতরে বিস্তারিত বর্ণনা করা আছে। আমি ওভারঅল আলোচনা করতেছি বিধায় প্রত্যেকটা এখন ভেঙে দেখাচ্ছি না। তো আমরা শুধু ক্যালকুলাস কিভাবে আসে সেগুলো দেখাচ্ছি। ঠিক একইভাবে এটাকে যদি আমরা y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ y এর সাপেক্ষে যখন আমরা অন্তরীকরণ করব বা ডিফারেন্সিয়েশন করব, তখন আমরা এটাকে ডেল y of 5 equal to del y of 3x square y z cube plus 2x cube z y square, এইটা আমরা বলতে পারি। তখন ঠিক একইভাবে যেটা আমরা x এর সাপেক্ষে করে দেখিয়েছিলাম, ঠিক একইভাবে ডেল ডেল y, অর্থাৎ তখন x এবং z ধ্রুবক, অর্থাৎ 3x square z cube ধ্রুবক হলে আমরা ডেল ডেল y of y হবে। এন্ড এখানেও ঠিক 2x কিউব y z ধ্রুবক, তাহলে আমরা অনলি y স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করব। তদ্রূপভাবে আমরা যখন z এর সাপেক্ষে করব ডেল ডেল z অফ 5, তখন আমরা সেটাকে সরাসরি ডেল z অফ 3x স্কয়ার y z কিউব প্লাস 2x কিউব z y স্কয়ার, সো আমরা এটা বলতে পারি। এইভাবে অর্থাৎ আংশিক অন্তরীকরণ সম্পর্কে আমরা একদম সাধারণ আলোচনা করলাম। এই আংশিক অন্তরীকরণের মাধ্যমে ভেক্টর ক্যালকুলাস, যেমন ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, ন্যাবলা আছে, এবং এখান থেকে কিভাবে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল এগুলো ক্যালকুলেশন করা যায় সেগুলো আমরা দেখতে পারবো, শিখতে পারবো। তো এবার আমরা এখানে ভেক্টরের বেসিক ক্যালকুলাসের এই সাধারণ অংশগুলো আমাদের আলোচনা হলো। আর এই বেসিক ক্যালকুলাসে আলোচনার জন্য তোমাদের যেমন আমরা এখন কিছু সাজেশনমূলক কথা বলবো। এখন সাজেশনমূলক কথা বলার জন্য তোমরা যারা প্রথম বর্ষের স্টুডেন্ট হিসেবে ভর্তি হইতেছো, যারা বিভিন্ন জায়গায় চান্স পেয়েছো বা পরবর্তীতে হবা, তাদের জন্য কিছু কথা। যে তারা অনেকেই এখন দ্বিধাদ্বন্দ্বে আছো কোন রাইটারের বই কিনতে হবে। সো ম্যাথমেটিক্সের জন্য সাধারণত বেশিরভাগ কলেজগুলোতেই
বেশিরভাগ কলেজগুলোতে SU আহমেদ স্যারের বই পড়ানো হয়। তাছাড়াও অসীম কুমার সাহা স্যারের বই পড়ানো হয়। তাছাড়া কামরুজ্জামান স্যারের বই অর্থাৎ রূপন্তী প্রকাশনী, তারপরে কিতাবউদ্দিন, কামরুজ্জামান স্যারের বই এবং কিতাবউদ্দিন স্যারের বই, এই বইগুলোতে অঙ্ক অনেক বেশি থাকে। আর অঙ্ক বেশি থাকে, বিভিন্ন ভার্সিটির অ্যাডমিশন টেস্টের কোশ্চেনগুলো এখানে দেওয়া থাকে, যাতে করে একই অঙ্ক বিভিন্নভাবে দেওয়া থাকে, যাতে করে স্টুডেন্টদের জন্য সুবিধা হয়। কিন্তু SU আহমেদ স্যারের বইতে যে অঙ্ক কম থাকে তা নয়, প্রত্যেক নিয়মের অন্তত একটা করে অঙ্ক থাকে এবং বইটা খুব ভালোভাবে সাজানো আছে, যার জন্য এই বইটা তোমরা ফলো করতে পারো বা অন্যান্য বইগুলো ফলো করতে পারো। তো এছাড়া আবার ফিজিক্সের জন্য তোমরা যেমন, আমরা ফিজিক্সের উপরেও এখানে বেসিক ক্যালকুলাস আলোচনা করতে চাই, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবগুলোর উপরে আলোচনা করা হয়। সো ফিজিক্সের তোমরা যেমন ডক্টর শাহজাহান তপন স্যারের বই পড়তে পারো, যেমন শাহজাহান তপন বলে আর কি, বা তপন হাসান চৌধুরী স্যারের বই পড়তে পারো। তারপরে আমির হোসেন স্যারের বই পড়তে পারো। এছাড়াও অন্যান্য রাইটারদের বইও তোমরা ফলো করতে পারো, যে কোনো সময় যে কোনো বই তোমরা ফলো করতে পারো। তারপরে তোমরা কেমিস্ট্রির জন্য আমরা কোয়ান্টাম সংখ্যার লেকচারে আমরা তখন বলেছি, কেমিস্ট্রির জন্য ডক্টর সরোজকান্তি সিংহ হাজারি ও হারাদন্নাথ স্যারের বই পড়তে পারো। এর সাথে তোমরা হাসান কবির স্যারের বই পড়তে পারো, তোমরা SK মিস্ত্রি স্যারের বই পড়তে পারো, মানে যে কোনো তোমরা বই পড়তে পারো। এগুলোর আমাদের বই নিয়ে তুমি কোন রাইটারের বই পড়বে বা পড়বে না সেটা সমস্যা নেই, কিন্তু সাধারণত বেশিরভাগ, যেমন কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যারের বই বেশি চলে, ফিজিক্সের ক্ষেত্রে শাহজাহান তপন স্যারের বই এবং আমির হোসেন স্যারের বই দুইটাই কম্বাইনভাবে বেশি চলে। যেমন থিওরির জন্য শাহজাহান তপন স্যারের বই এটা অনেক ভালো, ঠিক একইভাবে প্রত্যেকটা বই ভালো। আমি কোনো রাইটারকে, কোনো ছাড়কে আমি হেয় প্রতিপন্ন করতেছি না, অর্থাৎ আমি যেটা বলতেছি যে থিওরির জন্য সোজা হয় শাহজাহান তপন স্যারের বই পড়তে, এবং কিছু বেসিক কোশ্চেন ক্রিয়েটিভ কায়দায় পড়া এবং বিভিন্ন ধরনের কোশ্চেন কায়দায় পড়ার জন্য ইসাক স্যারের বই। সব বই তোমরা দুইটা অন্তত, প্রত্যেকটা সাবজেক্টের জন্য দুইটা বই অন্তত দরকারি। ম্যাথে একটা হলেও যথেষ্ট হয়, কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য তোমাদের দুইটা বই প্রয়োজন হবেই। তো যাই হোক, তোমাদের কলেজ যে বইটা সাজেস্ট করে সেটা তো তোমরা কিনবে। এছাড়া অল্টারনেটিভ হিসেবে একটা কিনতে পারো। আর যারা এখন অ্যাডভান্স কিনতে চাও তাদের জন্য এই সাজেশনগুলো থাকলো। তো যাই হোক, এছাড়া তোমাদের যেমন ম্যাথমেটিক্স সলভ করার জন্য তোমাদের যারা যে কলেজে পড়ো না কেন, কলেজের সিলেবাস ফলো করে তোমাদের পড়তে হবে, সেটা করতে বাধ্য, কারণ না হলে তোমরা করতে পারবে না। কিন্তু এখন যারা অ্যাডভান্স করতেছো, অনেকে করতেছো, নিজেরা করতেছো বা কারো হেল্প নিয়ে করতেছো, যেভাবেই তোমরা করো না কেন, তোমরা প্রথমে ত্রিকোণমিতি করবে। ত্রিকোণমিতি করবে এই জন্য, ক্যালকুলাস করার জন্য ত্রিকোণমিতি প্রয়োজন হয়। ত্রিকোণমিতির প্রত্যেকটা পার্ট, এবং ক্যালকুলাস তুমি যখন নবম অধ্যায় এবং দশম অধ্যায় খুলবে তখন দেখবে প্রত্যেক অংশে ত্রিকোণমিতিক ফর্মুলা আছে। এবং ত্রিকোণমিতি, বিশেষ করে ত্রিকোণমিতি 6 এখন মানে প্রাথমিক অংশে জরুরি না হলে সবসময়ের জন্য করতে হবে, ওভারঅল তো করতেই হবে, প্রত্যেক কোনো চ্যাপ্টার তো বাদ দেওয়াই যাবে না। কিন্তু মানে ধারাবাহিকতা অর্জন করার জন্য তোমার চ্যাপ্টার 7 অবশ্যই তোমার করতে হবে। আর চ্যাপ্টার 7 করার পরে ক্যালকুলাস, তারপরে তুমি জ্যামিতি করতে পারো, তারপরে ধারাবাহিকতায় বিন্যাস সমাবেশ এগুলো করতে পারো, তারপরে ভেক্টর করতে পারো, ম্যাট্রিক্স নির্ণয় করতে পারো, এইভাবে ধারাবাহিকভাবে করতে পারবা। আর ফিজিক্সের জন্য তুমি ধারাবাহিকভাবে ভেক্টর থেকে শুরু করে করতে পারো, কারণ ভেক্টর পরবর্তী চ্যাপ্টারগুলোর জন্য প্রয়োজন হয়। এবং কেমিস্ট্রি, কেমিস্ট্রি যেমন তোমরা যেমন সেদিন আমরা কোয়ান্টাম সংখ্যা লেকচারে আলোচনা করেছিলাম, যে কোয়ান্টাম সংখ্যা এই কারণে দরকার হয় যে তোমাদের পরবর্তী চ্যাপ্টারগুলো বিভিন্ন, বিশেষ করে পর্যাবৃত্ত ধর্ম চ্যাপ্টার, রাসায়নিক বন্ধ, এগুলো আলোচনা করার জন্য অবশ্যই কোয়ান্টাম সংখ্যার, কারণ কোন অরবিটালে কতটি ইলেকট্রন যাবে সেটা সম্পর্কে তোমাদের ধারণা লাভ করতে হবে। তো এখন তোমাদের কথা হচ্ছে যে তাহলে তোমাদের আজকে ফিজিক্সের মেইন অংশটা জানার জন্য, অর্থাৎ ফিজিক্সের বিভিন্ন ধাপে বিভিন্ন সমাধান করার জন্য তোমাদের অবশ্যই বেসিক ক্যালকুলাস শিখতে হবে। আর এই বেসিক ক্যালকুলাস শেখার জন্য আমাদের এই লেকচারটা দেখো এবং ধাপে আমাদের অন্য লেকচারগুলো দেখতে থাকবে, যাতে করে তোমার ওই যে নবম অধ্যায়, দশম অধ্যায় এবং অন্য লেকচারগুলো, ম্যাথমেটিক্সের নবম অধ্যায়, দশম অধ্যায় এবং ফিজিক্সের বিভিন্ন অধ্যায়গুলো ধাপে শেষ হবে। তো আজকে এই পর্যন্তই। তোমরা আমাদের সাথে থাকো, আমাদের এই স্টাডি জোনের সাথে থাকো, তাহলে ধাপে তোমরা বিভিন্ন লেকচার, বিভিন্ন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ICT এবং বিভিন্ন ধরনের লেকচার তোমরা পাবে, এবং খুব বেসিক অংশ লেকচারগুলো প্রথমে পাবে, তারপরে ধারাবাহিকভাবে তো পাবেই। তো ধন্যবাদ সবাইকে।